গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। আপনারা জানেন আমরা একটি নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছি। চ্যানেলটি ইংরেজি ও বাংলায় রয়েছে। নাম কসমিসল এবং কসমিসল বাংলা। মূলত বিজ্ঞান, ধর্ম ও সমসাময়িক বিষয় নিয়ে ফিচার টাইপ চ্যানেল এটি। আপনাদের যাদের এই বিষয়গুলো পছন্দ অবশ্যই আপনারা চ্যানেলটি ভিজিট করবেন। স্ক্রিনের উপরে অথবা ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের গল্পতরুর হোম পেজে গেলে আপনারা চ্যানেলটির লিংক পেয়ে যাবেন ভিজিট করার জন্য। আশা করছি আপনারা চ্যানেলগুলো ভিজিট করবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো চলে যাচ্ছি উপন্যাসে। পড়ছিলাম হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন, তারা তিনজন। পড়ছি এর দ্বিতীয় পর্ব। লির একটি মাত্র চিন্তা, এসব কি? বলাই বাহুল্য, এই লম্বাটে দুটি মাত্র পা বিশিষ্ট প্রাণীগুলি অনেক জানে। যারা এমন একটি অদ্ভুত জিনিসে করে হঠাৎ এসে হাজির হতে পারে তারা নিশ্চয়ই বুদ্ধিমান। কিন্তু আশ্চর্যের ব্যাপার, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও এরা সমস্যা নিয়ে চিন্তা করছে না। এদের ভাবভঙ্গি এরকম যেন কোথাও কোনো সমস্যা নেই। এদের কথার অর্থ বুঝতে পারলে ভালো হতো। নিমকে বলা হয়েছে কথার অর্থ বের করতে। সে এখন শুধু একটি মাত্র সমস্যা নিয়ে ভাবছে। এরা প্রতিটি জিনিসকে একটি নাম দিয়ে ডাকে। মহাকাশযান, রোবট, সিডিসি, সাইকিয়াট্রি বিভাগ। একটির সঙ্গে আরেকটির সম্পর্ক কি করে সেটি এখন জানতে হবে। ব্যাপারটি জটিল নয়, সময় সাপেক্ষ। নিম এখানকার প্রতিটি জীবের, যাদের এরা মানুষ বলে ভাবছে, কথাবার্তা মন দিয়ে শুনছে এবং বিশ্লেষণ করছে। এরা ৬৪টি বস্তু দিয়েছে, উদ্দেশ্য কি তা বোঝা যাচ্ছে না। একজন অনেক কিছু বানিয়ে বানিয়ে দেখালো। এরা কি চায় তারাও সেরকম কিছু বানিয়ে বানিয়ে দেখাবে? তা কেন চাইবে? নাকি তারা চায় এইসব বস্তুর কম্পনাঙ্ক কত তা বের করতে? নিম প্রতিটির কম্পনাঙ্ক কত তা বের করল। তারপর তিনজন মিলে ভাবতে বসল এই কম্পনাঙ্কগুলির অন্য কোনো অর্থ আছে কিনা। সমস্যাটি জটিল, সময় লাগলো ভাবতে। কিন্তু উত্তর বের করার আগেই ওরা ৫টি গোলাকার বস্তু ঢুকিয়ে দিল। এদের ওজন এক নয়, কিন্তু কম্পনাঙ্ক এক। এটিও কি কোনো সমস্যা? ওরা আবার ভাবতে বসল। ওর উপর দায়িত্ব দেওয়া হয়েছে ওরা কে কি ভাবছে তা বের করার। এর জন্য ভাষা জানবার প্রয়োজন হয় না। লুক দুটিকে সম্পূর্ণ সক্রিয় করতে হয়। ওয়ু নিবিষ্ট বনে তাই করে যাচ্ছে। প্রতিটি মানুষের কথা জানবার পরেই সে সমস্যা নিয়ে ভাবতে বসবে। কিন্তু ইতিমধ্যে সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করেছে। মানুষরা একে অন্যের মনের কথা বুঝতে পারছে না। ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্য। জনি নামের মানুষটি জন ফেন্ডারের খুব কাছে দাঁড়িয়ে মনে মনে ভাবছে জন ফেন্ডার একটি মহা মূর্খ, কিন্তু জন ফেন্ডার তা বুঝতেও পারছে না। তাদের সামনে এখন অনেক সমস্যা। সমস্যা মানেই হচ্ছে আনন্দ। কত কিছু ভাববার আছে এখন। আহ, কি আনন্দ! ওর পায়ে অসম্ভব যন্ত্রণা, কিন্তু তাতে কিছুই আসে যায় না। কিম দুয়ের নিজের ব্যক্তিগত ঘরে একা একা বসেছিল। আজ সরাসরি প্রচুর ঝামেলা গিয়েছে। এখন খানিকটা বিশ্রাম করা যেতে পারে। তার ঘরের বাইরে দুটি ছোট ছোট লাল বাতি জ্বলছে, যার মানে হচ্ছে বিশেষ কোনো জরুরি প্রয়োজন ছাড়া তাকে বিরক্ত করা যাবে না। কিম দুয়েন একটি সিগারেট ধরিয়ে কম্পিউটার সিডিসি সবুজ বোতাম টিপে দিল। ঘুমোবার আগে সে সাধারণত সমস্ত দিনের ঘটনা নিয়ে কম্পিউটার সিডিসির সঙ্গে কথা বলে। হালকা ধরনের কথাবার্তা, জটিল হিসাব নিকাশ নয়। কোনো কোনো দিন দু একদান দাবা খেলা হয়। প্রায় সময় কিম দুয়েনের মনে থাকে না যে সে কথাবার্তা বলছে একজন কম্পিউটারের সঙ্গে, যার মস্তিষ্ক ল্যাবরেটরিতে সিনক্রিয়ন কপট্রন দিয়ে তৈরি, যার লজিক আছে কিন্তু অনুভূতি নেই। আজ নিম্নলিখিত কথাবার্তা হলো: হ্যালো সিডিসি। হ্যালো ক্যাপ্টেন, দাবা খেলবে নাকি একদান? না, আজ খুবই ক্লান্ত। বুঝতে পারছি, ক্লান্ত হবারই কথা, এবং খুব চিন্তিত হওয়ারও কারণ আছে। কিন্তু নিঃস্বত সচকিত হয়ে বলল, চিন্তিত হওয়ার কারণ কি? যে কোনো অজানা বুদ্ধিমান প্রাণীর সঙ্গে প্রথম সাক্ষাৎকারের মধ্যে চিন্তিত হওয়ার কারণ আছে। আলফা সেঞ্চুরির সুসভ্য প্রাণীদের সঙ্গে মানুষের প্রথম সাক্ষাৎকারের কথা মনে আছে তো? কিম দুয়েন গম্ভীর হয়ে বলল, মনে আছে। কিন্তু সিডিসি, তুমি একটি জিনিস ভুল করছো। এরা বুদ্ধিমান প্রাণী নয়, নিচু স্তরের জীব। খাদ্য জোগাড় করতে গিয়ে এদের সমস্ত বুদ্ধিবৃত্তি ব্যয় হয়। এখানে তুমি একটি ভুল করছো কিম দুয়েন। প্রাণীগুলি যথেষ্ট বুদ্ধিমান এবং খাদ্যের জন্য এরা কিছুই করে না। তার মানে? এই মুহূর্তে বলতে পারছি না। তুমি জানো আমি অনুমান করে কিছু কখনো বলি না।
সাইকিয়াট্রি বিভাগ কিন্তু আমাকে লিখিত নোট দিয়েছে যে ওরা হলডেন টেস্ট পাশ করতে পারেনি। হলডেন টেস্ট বুদ্ধিমত্তা মাপার জন্য একটি চমৎকার ব্যবস্থা, কিন্তু তোমার মনে থাকা উচিত হলডেন নিজেই বলেছেন কোনো প্রাণী যদি অসম্ভব বুদ্ধিমান হয় তাহলে হলডেন টেস্ট তার কাছে অর্থহীন মনে হবে। প্রাণীগুলি অসম্ভব বুদ্ধিমান এরকম কোনো প্রমাণ কি পেয়েছ? না, এখনো পাইনি। এমন কোনো কারণ কি ঘটেছে যার জন্য তোমার মনে হয় প্রাণীগুলি বিপজ্জনক হতে পারে? না, ঘটেনি। প্রাণীগুলি শান্ত প্রকৃতির। তবে তবে কি? তোমার নিশ্চয়ই মনে আছে আমাদের খাঁচার দরজা আটকে গিয়েছিল কিছুক্ষণের জন্যে। মনে আছে? তুমি নিশ্চয়ই জানো আজ ১ সেকেন্ডের ১২ ভাগের ১ ভাগ সময়ের জন্যে আমাদের কেন্দ্রীয় ইলেকট্রিসিটি ছিল না। আমি জানি। এটি একটি অসম্ভব ব্যাপার নয় কি? হ্যাঁ, খুবই অস্বাভাবিক। তুমি হয়তো এখনো খবর পাওনি। আমাদের প্রকৌশলী বিভাগের কাছেও একটি সমস্যা আছে। তারা তা নিয়ে বর্তমানে চিন্তাভাবনা করছে। কি সমস্যা? আমাদের পাওয়ার লাইনের ইলেকট্রিসিটিতে এ পর্যন্ত ১৫ বার সাইকেল বদল হয়েছে। যেন কেউ সাইকেল বদলে কিছু একটা পরীক্ষা করছে। তুমি বলতে চাও ওই প্রাণীগুলি এসব করছে? আমি কিছু বলতে চাই না। প্রমাণ ছাড়া আমি কখনো কিছু বলি না। আমি শুধু তোমাকে একটা সম্ভাবনার কথা বলছি। কিম দুয়েন সিডিসি সুইচ অফ করে প্রকৌশলী বিভাগের সঙ্গে যোগাযোগ করল। কিম বলছি, সাইকেল বদলাবার একটি খবর শুনলাম। তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় স্যার, সেই জন্যে আপনাকে জানানো হয়নি। জোসেফসান জাংশনের ত্রুটির জন্য এরকম হতে পারে। জোসেফসান জাংশনের কোনো ত্রুটি কি ধরা পড়েছে? না স্যার, তা ধরা যায়নি। তবে কিম দুয়েন খানিকক্ষণ উত্তরের জন্য অপেক্ষা করল, তারপর গম্ভীর মুখে যোগাযোগ করল সিকিউরিটি বিভাগের সঙ্গে। হ্যালো সিকিউরিটি। বলুন স্যার। যে প্রাণীগুলিকে আমরা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে এনেছি সেগুলিকে মেরে ফেলবার জন্য নির্দেশ দিচ্ছি। স্যার, আমি আপনার কথা ঠিক বুঝতে পারছি না। বুঝতে না পারার কোনো কারণ তো দেখছি না। আণবিক ব্লাস্টার দিয়ে ওদের মেরে ফেলুন। এই জাতীয় নির্দেশ আপনি একা একা দিতে পারেন না স্যার। বিজ্ঞান একাডেমির অনুমোদন লাগবে। মহাকাশযান যদি কোনো বিপদের মুখে পড়ে তাহলে সর্বাধিনায়ক হিসেবে একাডেমির অনুমোদন ছাড়াই আমি যে কোনো সিদ্ধান্ত নিতে পারি। আইনের এই ধারাটি মনে আছে? জি স্যার, আছে। বেশ, এখন যা বলেছি করুন। দায়িত্ব শেষ করবার পর আপনি নিজে এসে আমার সঙ্গে দেখা করবেন। ঠিক আছে স্যার। আরেকটি কথা, আপনার কাছ থেকে আমি একটি লিখিত জবাবদিহি চাই। স্যার, আমি বুঝতে পারছি না আপনি কি চাচ্ছেন। আমি জানতে চাই ঠিক কী কারণে আমার নির্দেশ পাওয়া সত্ত্বেও আপনি তা মানতে দ্বিধাবোধ করলেন। বিজ্ঞান একাডেমির প্রশ্ন তুললেন। স্যার, আমি ভাবলাম এগুলি দুর্লভ প্রাণী হতে পারে, মেরে ফেলাটা হয়তো ঠিক হবে না। এগুলি দুর্লভ প্রাণী নয়। আমরা মাত্র ২ ঘন্টার মধ্যে ৩টি প্রাণী ধরেছি। আমরা ধরিনি স্যার, ওরা নিজ থেকে ধরা দিয়েছে। হুম, আপনার নাম কি? আমার নাম সুগিহারা স্যার। আমার ক্রমিক নম্বর ফ ২৩৭। সুগিহারা, প্রাণীগুলিকে কি দেখেছেন? দেখেছি স্যার। এই জাতীয় কুৎসিত প্রাণীর জন্যে আপনার এত মমতার কারণ কি? প্রাণীগুলি দেখতে কেমন সেটা বড় কথা নয়। আলফা সেঞ্চুরির সুসভ্য প্রাণীরা অত্যন্ত সুদর্শন ছিল। সুগিহারা, জি স্যার। আপনি প্রাণীগুলিকে মেরে ফেলুন। আর আপনাকে যে কৈফিয়ত দিতে বলেছিলাম তা দেবার প্রয়োজন নেই। ঠিক আছে স্যার। হঠাৎ প্রচণ্ড শক্তিশালী অমিক্রণ রশ্মির ২টি ধারা প্রাণীদের উপর ফেলা হল। সিলচিন নির্মিত খাঁচাটি অসহনীয় উত্তাপে দেখতে দেখতে মোমের মতো গলে গেল। সুগিহারা নিজে গিয়ে কিম দুয়েনের কাছে খবর দিল আণবিক ব্লাস্টার ব্যবহার করা হয়েছে। সুগিহারার মুখ প্লান, চোখ বিষণ্ণ। ক্যাপ্টেন সান্ত্বনা দিতে চেষ্টা করল, সহজ সুরে বলল, মানুষকে প্রায় অনেক হৃদয়হীন কাজ করতে হয়। সুগিহারা কিছু বলল না। কিম দুয়েন খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কিছু বলতে চান আমাকে? জি স্যার, চাই। বলুন। প্রাণীগুলি মারা যায়নি, অমিক্রণ রশ্মি ব্যবহারের পরেও বেঁচে আছে। মহাকাশযান গ্যালাক্সি 1-এর বিপদ সংকেত সূচক ঘণ্টা বাজতে শুরু করল। গ্যালাক্সি 1-এর নিয়ন্ত্রণ কক্ষে জরুরি মিটিং বসেছে। একটি জরুরি পরিস্থিতির উদ্ভব হয়েছে। ৩টি প্রাণী ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে। এখন পর্যন্ত তারা কারোর কোনো ক্ষতি করেনি। তাই বলে যে ভবিষ্যতেও করবে না তেমন কোনো নিশ্চয়তা নেই। সবচেয়ে বড় কথা, অত্যন্ত শক্তিশালী রেডিয়েশনও ওদের কিছুমাত্র কাবু করেনি। ছোটাছুটি করছে উৎসাহের সঙ্গে। ক্যাপ্টেন কিম গম্ভীর মুখে বললেন, বর্তমান পরিস্থিতির উপর
একটি রিপোর্ট দেওয়ার জন্য আমি কম্পিউটার সিডিসিকে বলেছি। আলোচনা শুরু করার আগে আমি সিডিসির রিপোর্টটি শুনতে চাই। আপনারাও মন দিয়ে শুনুন। আমি সিডিসি বলছি, বর্তমান সমস্যাটি একটি জটিল এবং ভয়াবহ সমস্যা। 3টি অসাধারণ বুদ্ধিমান প্রাণী গ্যালাক্সি 1-এ স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমি বুদ্ধিমান শব্দটির আগে অসাধারণ বিশেষণটি ব্যবহার করেছি। আপনাদের কারো কারো আপত্তি থাকতে পারে, কিন্তু আমার কাছে এমন সব প্রমাণ আছে যা সন্দেহাতীতভাবে বলবে প্রাণীগুলি বুদ্ধিমান। প্রথম প্রমাণ, প্রাণীগুলি দ্রুত বুঝতে চেষ্টা করছে গ্যালাক্সি 1 কি করে কাজ করে। কোনো একটি অদ্ভুত উপায়ে এরা ইলেকট্রনের প্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে। সেই ক্ষমতা বলে এরা গ্যালাক্সি 1-এর প্রতিটি যন্ত্রপাতির ইলেকট্রন প্রবাহ প্রভাবিত করেছে। অবশ্য খুব অল্প সময়ের জন্য, কিন্তু করেছে। দ্বিতীয় প্রমাণ, তারা একটি ট্রেসারেক্ট তৈরি করেছে। কোনো ত্রিমাত্রিক বস্তু দিয়ে ট্রেসারেক্ট তৈরি করা যায় না, কিন্তু এরা করেছে। 3 নম্বর কক্ষে হলডেন কিউব দিয়ে তৈরি ট্রেসারেক্টটি এখনও আছে। আপনারা কি আর কোনো প্রমাণ চান? না, ক্যাপ্টেন, আপনি আমাদের ট্রেসারেক্টটি দেখাবার ব্যবস্থা করুন। ক্যাপ্টেন সুইচ টেপা মাত্র 3 নম্বর কক্ষটির ছবি ত্রিমাত্রিক পর্দায় ভেসে উঠল। জিনিসটি যে ট্রেসারেক্ট এতে সন্দেহ নেই, কিন্তু সমস্যা হচ্ছে হলডেন কিউবগুলি ঠিক কী উপায়ে ঘটছে, যেগুলি ট্রেসারেক্টের 16টি কোণে বসে আছে। কম্পিউটার সিডিসি আবার কথা বলা শুরু করল। আমি এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি অন্য একটি দিকে। এই প্রাণীগুলি কোনো খাদ্য গ্রহণ করে না। স্বভাবতই প্রশ্ন জাগে, এরা শক্তি কোথায় পায়? প্রশ্নটির উত্তরের উপর অনেক কিছুই নির্ভর করছে। সিডিসি কিছুক্ষণের জন্য চুপ করে থাকল, সম্ভবত শুনতে চাইল কারোর কোনো বক্তব্য আছে কিনা। কেউ কথা বলল না। প্রাণীগুলি বুদ্ধিমান হলেও এরা এই প্রথম কোনো একটি বুদ্ধিমান প্রাণীর সংস্পর্শে এসেছে বলে আমার ধারণা। এই ধারণার পেছনে কি কি যুক্তি আছে তোমার? আমার কাছে এই মুহূর্তে 3টি প্রথম শ্রেণীর যুক্তি আছে। যুক্তিগুলি বলবার আগে আপনাদের একটি দুঃসংবাদ দিচ্ছি। আমাদের যে অনুসন্ধানী দলকে এই গ্রহে নামানো হয়েছিল, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমার ধারণা প্রাণীগুলি ইচ্ছাকৃতভাবেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছে। নিয়ন্ত্রণ কক্ষের জরুরি মিটিং আধা ঘন্টার জন্য স্থগিত রাখা হল। অনুসন্ধানী দলের প্রধান ডক্টর জুরাইন অত্যন্ত বিরক্ত বোধ করছিলেন। ডক্টর জুরাইন গ্যালাক্সি 1-এর প্রাণীবিদ্যা বিভাগের প্রধান। তিনি অনুসন্ধানী দলের সঙ্গে আসতে চাননি। 3টি অদ্ভুত প্রাণীকে কাছ থেকে পরীক্ষা করার সুযোগ ছেড়ে কে আসতে চায় অনুসন্ধানী দলের সঙ্গে? তবু তাকে আসতে হয়েছে, কারণ এই গ্রহে আরও প্রাণী থাকার সম্ভাবনা। নানান ধরনের প্রাণী, শুধুমাত্র এক শ্রেণীর প্রাণীর বিকাশ হবে তা ভাবার কোনোই কারণ নেই। কাজেই ডক্টর জুরাইনকে আসতে হয়েছে। এই গ্রহে প্রাণের বিকাশ কোন পথে হয়েছে সেটা পরীক্ষা করার দায়িত্ব পড়েছে তাঁর ওপর। কিন্তু তিনি এখন পর্যন্ত অন্য কোনো প্রাণীর দেখা পাননি। গত 12 ঘন্টা ধরে অনুসন্ধানী হেলিকপ্টার উঠছে। খানাখন্দ এবং প্রকাণ্ড সব পাথর ছাড়া এখন পর্যন্ত কিছু চোখে পড়েনি। না পড়ারই কথা। প্রাণের বিকাশ হবার জন্য যা যা প্রয়োজন তার কিছুই এ গ্রহে নেই। তাহলে প্রশ্ন হলো, ওই প্রাণী 3টি এলো কোত্থেকে? আকাশ থেকে পড়েনি নিশ্চয়ই। ডক্টর জুরাইন, আপনাকে একটি প্রশ্ন করতে পারি? পারো। আমার সন্দেহ হচ্ছে যে প্রাণী 3টি দেখছি সেগুলি অন্য কোনো গ্রহ থেকে এখানে এসেছে। এরা এ গ্রহের প্রাণী নয়। এরকম মনে হওয়ার কোনো কারণ আছে কি? জি স্যার, আছে। প্রাণীগুলির চলাফেরার জন্যে এই গ্রহ উপযোগী নয়। সমস্ত গ্রহটি প্রকাণ্ড পাথরে ঢাকা। পাথরগুলি মসৃণ। প্রাণীটি মসৃণ জিনিসের উপর দিয়ে চলাফেরা করতে পারে না। লক্ষ্য করেছেন নিশ্চয়ই, গ্যালাক্সি 1-এর মেঝেতে এরা বারবার পিছলে পড়ে যাচ্ছিল। তুমি বলতে চাচ্ছ প্রাণীটি এই গ্রহের অধিবাসী হলে মসৃণ জায়গায় চলাফেরার ক্ষমতা তার মধ্যে থাকত, জীবনের বিকাশ হতো সেই দিকে? জি স্যার। ভালো বলেছ নিমায়ের, চমৎকার যুক্তি। ধন্যবাদ স্যার। নিমায়ের কল্পনা করেনি ডক্টর জুরাইন এত সহজে তার যুক্তি মেনে নেবেন। ডক্টর জুরাইন একজন বিশেষজ্ঞ ব্যক্তি। এরা বিশেষজ্ঞ ছাড়া অন্য কারোর কথায় কান দেয় না। নিমায়ের একজন সামান্য সিকিউরিটি গার্ড, কিন্তু ডক্টর জুরাইন তার যুক্তির প্রশংসা করলেন। অনুসন্ধানী দলের সঙ্গে একটি প্রথম শ্রেণীর রোবট সবসময় থাকে, কিন্তু এই দলটির সঙ্গে ছিল না। এদের সঙ্গে একটি দ্বিতীয় শ্রেণীর রোবট আছে। এই জাতীয় রোবট রুটিন কাজ করবার ব্যাপারে সুদক্ষ, কিন্তু এরা যুক্তির মাধ্যমে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে না। এরা নিজ থেকে কখনো কোনো আলোচনায় অংশগ্রহণ করে না। প্রশ্ন করলেই শুধুমাত্র উত্তর দিয়ে থাকে। এইবার খানিকটা ব্যতিক্রম হলো।
রোবটটি হঠাৎ কথা বলে উঠল, ডক্টর জুরাইন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। ডক্টর জুরাইন অবাক হয়ে তাকালেন। কি ব্যাপার? আমি একটি সুরেলা ধ্বনি পাচ্ছি। ধ্বনিটি ক্রমশ স্পষ্ট হচ্ছে। ডক্টর জুরাইনের বিস্ময়ের সীমা রইল না। কই, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। নিমায়ের, তুমি কিছু শুনতে পাচ্ছ? না স্যার। রোবটটি শান্তস্বরে বলল, আপনাদের শ্রবণ শক্তি আমার মতো তীক্ষ্ণ নয়। আপনারাও শুনবেন। আমরা সেই সুরেলা ধ্বনির দিকে এগিয়ে যাচ্ছি। মিনিট পাঁচেকের মধ্যে সত্যি সত্যি সুর ধ্বনি শোনা গেল। ডক্টর জুরাইনের মুখ পাংশু বর্ণ ধারণ করল। সুরটি খুবই চেনা। নিমায়ের উদ্বিগ্ন স্বরে বলল, ডক্টর জুরাইন, আপনি কি সুরটি চিনতে পারছেন? হুম। কি ব্যাপার ডক্টর জুরাইন? বুঝতে পারছি না। সুরটি যে নিওলিথি সুর, সে সম্পর্কে আপনার কি কোনো সন্দেহ আছে? না। আপনার কি মনে হয় আমরা নিওলিথি সভ্যতার ধ্বংসাবশেষ দেখতে পাব? হ্যাঁ, কোথাও না কোথাও দেখবে ৬টি অদ্ভুত দর্শন আকাশছোঁয়া ঘর। বাতাস এসে সেই ঘরগুলিতে ধাক্কা দিচ্ছে, আর তৈরি হচ্ছে এই অপার্থিবের মিলিত সুর। স্পেসস্যুটের শীতলতায়ও ডক্টর জুরাইন ঘামতে থাকলেন। স্যার, আমাদের উচিত গ্যালাক্সি ওয়ানের সঙ্গে যোগাযোগ করা। কথার উত্তর দিল রোবটটি। সে তার যান্ত্রিক শীতল স্বরে বলল, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ওদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। কখন থেকে যোগাযোগ নেই? ১ ঘন্টা ১২ মিনিট ২৩ সেকেন্ড। এতক্ষণ বলনি কেন? আপনারা জানতে চাননি, তাই? ডক্টর জুরাইন বহু কষ্টে রাগ সামলালেন। নিমায়ের চেঁচিয়ে উঠল, স্যার দেখুন দেখুন। নিওলিথিক ঘর ৬টি দেখা যাচ্ছে। অদ্ভুত সবুজ রং বেরোচ্ছে তার দেয়াল থেকে। মনে হচ্ছে সেই সবুজ রং সমস্ত অঞ্চলটিকেই যেন আলোকিত করে তুলেছে। আহ, কি সুন্দর! স্যার, নিওলিথিক সভ্যতার সমস্ত ঘরবাড়ি কি সবুজ পাওয়া গেছে? হ্যাঁ, তবে রঙের গাঢ়ত্বের তারতম্য আছে। কোনো কোনো জায়গায় রং হালকা সবুজ, কোথাও পাওয়া গেছে গাঢ় রং। স্যার, আপনি কি স্বচক্ষে এর আগে নিওলিথিক ঘর দেখেছেন? না, গ্যালাক্সি ওয়ানের কেউ দেখেনি। মনের মধ্যে একটি অন্যরকম ভাব হয়। তা ঠিক, খুবই ঠিক। ঘরগুলি শুধু যে অদ্ভুত তাই নয়, এদের বিশালত্ব কল্পনাতীত। অপার্থিব সুরে ধ্বনি বেজে যাচ্ছে, যেন একটি বুক ভাঙা হাহাকার। নিমায়ের চোখে গভীর আবেগে জল এসে গেল। তারা ৩ জন ৩ দিকে ছড়িয়ে পড়েছে। এত কিছু দেখার আছে এখানে, এত কিছু আছে শেখার। ভাষাটা শিখে ফেললে অনেক সহজ হতো, কিন্তু এটি শিখতে সময় লাগছে। কারণ মানুষগুলি প্রায় সময় চিন্তা করে একরকম, কিন্তু বলে অন্যরকম। যেমন ক্যাপ্টেন কিম একবার সিকিউরিটির একজনকে জিজ্ঞেস করল, এই এই সম্পর্কে তোমার কি মত? লোকটি হাসি মুখে বলল, স্যার, এটি খুব ভালো ব্যবস্থা। অথচ লোকটি মনে মনে ভাবছে ব্যবস্থাটি একটু কাজ করবে না। এর চেয়ে মন্দ আর কিছু হতে পারে না। কোনটি ঠিকের মধ্যে? ব্যবস্থাটি কি আসলে মন্দ না ভালো? তাহলে মন্দের অর্থ কি, আবার ভালোর অর্থই বা কি? এছাড়াও এই মানুষগুলি কথা বলতে প্রচুর সময় নেয়। তারা যেমন একটি শব্দকেই অসংখ্য কম্পনের মধ্যে উচ্চারণ করে ভিন্ন ভিন্ন অর্থ করে, মানুষ তা পারে না। সামান্য মনের ভাব প্রকাশ করার জন্যও এরা অনেকগুলি শব্দ পাশাপাশি ব্যবহার করে, এবং এক একবার এক এক রকম ভাবে। তাতে অর্থের কি তারতম্য হয় কে জানে। যেমন সামান্য খাওয়ার কথাই ধরা যাক। একবার বলছে চলো খাই, আবার বলছে খাই চলো। এর মানে কি? এদের কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আরেকটি মজার জিনিস হচ্ছে, এরা অকারণে কথা বলে। কোনো সমস্যা ছাড়াই কয়েকজন মিলে অনর্গল কথা বলে যাচ্ছে। এদের ধরন ধারণ এরকম, যেন চিন্তা করার মতো কোনো সমস্যা নেই। এইসব নিয়ে এদের সঙ্গে সরাসরি কথা বলতে ইচ্ছা হয়। ওইও এখন পর্যন্ত যা শিখেছে তার সাহায্যে মানুষের সঙ্গে সে কথা বলতে পারে, কিন্তু এখনই সে বলতে চায় না। ভাষাটি ভালোমতো জানা দরকার। তারও আগে জানা দরকার ওরা তাদের এত ভয় করছে কেন। ভয় করার কি আছে? ওইও মনে মনে বলল, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করছি না। তোমাদের কাছ থেকে আমরা শিখতে চাই, এবং তার বদলে তোমাদের সমস্যা নিয়ে চিন্তা করব। আমরা তোমাদের জন্য যে জিনিসটি তৈরি করেছি, যা দেখে তোমরা অবাক হচ্ছ এবং বলছো ট্রেসারেক্ট, এর চেয়ে অনেক অনেক অদ্ভুত জিনিস আমরা তোমাদের জন্য তৈরি করে দেব। এতদিন আমরা এসব তৈরি করিনি। আমরা জানতাম না এসবের কোনো মূল্য আছে। এখন বুঝতে পারছি আছে। ওই কথাবার্তা গুছিয়ে ভেবে রাখতে চেষ্টা করে, একদিন এসব কথা বলতে হবে,
ওরা কি শুনবে তাদের কথা? ওদের মনের ভাব ভালো নয়। সবাই চাচ্ছে কুৎসিত প্রাণীগুলি যেন শেষ হয়ে যায়। কেন এরকম করছে ওরা? এত ভয় পাচ্ছে কেন? ভয়ের তো কিছুই নেই। ভয় কিসের? এই মহাকাশযানে ৩টি স্তর আছে। ওরা আছে সবচেয়ে নিচের স্তরে। মানুষরা ভয় পেয়ে নিচের স্তরটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যেন ওরা দ্বিতীয় বা প্রথম স্তরে যেতে না পারে। ব্যাপারটি ওর কাছে হাস্যকর মনে হয়েছে। এদের সমস্ত দরজা চৌম্বক শক্তিতে লাগানো। ওয়ো, নিম বা লি, এদের যে কেউ যে কোনো চৌম্বক শক্তিকে প্রভাবিত করতে পারে। ইচ্ছা করলেই এরা দ্বিতীয় বা প্রথম স্তরে যেতে পারে। তা যাচ্ছে না। তার একমাত্র কারণ, তারা মানুষদের আর ভয় পাইয়ে দিতে চায় না। তাছাড়া নিচের স্তরেও অনেক কিছু দেখার এবং শেখার আছে। বেশ কিছু মানুষও আটকা পড়েছে এই স্তরে। মানুষগুলি ভয়ে অস্থির হয়ে আছে। একজনকে অবশ্যই পাওয়া গেছে যার ভয়টয় বিশেষ নেই। মোটাসোটা ফুর্তিবাজ লোক। ওও তার ঘরে ভুল করে ঢুকে পড়েছিল। এই লোকটি অন্যদের মতো লাফিয়ে ওঠেনি বা চিৎকার শুরু করেনি। হাসি মুখে বলেছে, আমার মাকড়সা বন্ধুটির খবর কি? আমাকে ভক্ষণ করবার হেতু আগমন কি? ওই ভক্ষণ শব্দটির অর্থ ধরতে পারেনি। লোকটি বলেছে, এসেছেন যখন তখন বসুন। এর অর্থ বেশ বোঝা গেল। ওই লোকটি যেরকম আসনে বসে আছে সেরকম একটি আসনে উঠে বসল। লোকটি গম্ভীর হয়ে বলল, আপনি কি আমার কথা বুঝতে পেরে বসলেন, না ওইটি একটি কাকতালীয় ব্যাপার? ওই কাকতালীয় শব্দটিও বুঝতে পারল না। এদের ভাষা যথেষ্ট জটিল। এই শব্দটি সে আগে একবারও শোনেনি। কিছু পান করবেন? কমলা লেবুর শরবত দিতে পারি? কিন্তু আসল নয়, নকল, সবই সিনথেটিক। ওর খুব ইচ্ছা করছিল লোকটিকে অবিকল মানুষের ভাষায় জবাব দেয়। বলে, আপনাকে ধন্যবাদ। খাদ্য গ্রহণ করার মতো শারীরিক ব্যবস্থা আমাদের নেই। আমরা সরাসরি শক্তি সংগ্রহ করে থাকি। আপনাদের সঙ্গে আমাদের কিছু মৌলিক পার্থক্য আছে। কিন্তু ওইও কিছু বলল না। লি বলে দিয়েছে যেন তা করা না হয়। তার ধারণা মানুষরা যখন টের পাবে তারা ওদের ভাষায় কথা বলতে পারে, তখন আরও ভয় পেয়ে যাবে। ওদের সঙ্গে যোগাযোগের আগে ওদের মনের বৈরী ভাব প্রথমে দূর করতে হবে। নিম লির কথা মেনে নিতে পারেনি। নিম বলেছে, ওদের মনের ভয় দূর করার সবচেয়ে ভালো পথ হচ্ছে ওদের সঙ্গে কথা বলা। লি শান্তস্বরে বলেছে, না, মানুষদের মনে ভয় ঢুকে গেছে। তারা ভাবছে আমরা হয়তো ওদের চেয়েও বুদ্ধিমান। এটি তারা মেনে নিতে পারছে না। আমরা ওদের ভাষায় কথা বলা মাত্র ওদের ধারণা বদ্ধমূল হবে, যার ফল হবে অশুভ। মানুষদের এই ধারণাটিকেও ওর অদ্ভুত লাগে। মানুষদের কাণ্ডকারখানা দেখে তারা তিনজনই মুগ্ধ হয়েছে। এমন একটি মহাকাশযান তৈরি করতে সীমাহীন বুদ্ধির প্রয়োজন। লির মতে মানুষের জ্ঞান সীমাহীন। নিম তা স্বীকার করেনি। তার ধারণা কম্পন সম্পর্কে মানুষরা জানে খুব কম। নিমের ধারণা ভুল নয়। এই বিষয়ে তারা সত্যি সত্যি কম জানে। কিন্তু তবু মানুষের জ্ঞানের পরিমাণও কম নয়। নানান তথ্যাদি জমা করে রাখার জন্য তারা যে কম্পিউটার তৈরি করেছে তা একটি আশ্চর্য জিনিস। কম্পিউটারটি যে শুধু তথ্যাদি জমা করে তা এখনো পরিষ্কার হয়নি, তবে হবে শিগগিরই। লি এবং নিম দুজনই এই সমস্যাটি নিয়ে চিন্তা করছে। ওর বর্তমানে চিন্তা করবার মতো কোনো সমস্যা নেই। তাকে আবার সেই পুরনো সমস্যাটি দেওয়া হয়েছে, 6টি আকাশ ছোঁয়া ঘরের সঙ্গে আমাদের সম্পর্ক কি? অনুসন্ধানকারী দলের সঙ্গে যোগাযোগ কেন বিচ্ছিন্ন হয়েছে তা বের করা গেল না। প্রথমে ধারণা করা হয়েছিল অদ্ভুত প্রাণীগুলি হয়তো কিছু একটা করেছে। সে ধারণা ভুল প্রমাণিত হয়েছে। গ্যালাক্সি ওয়ানের সমস্ত যন্ত্রপাতি নিখুঁতভাবে কাজ করছে। অনুসন্ধানকারী স্কাউট শিপটিতে কোনো ঝামেলা হয়েছে সেরকম ভাবা ঠিক নয়, কারণ যোগাযোগের বেশ কয়েকটি বিকল্প ব্যবস্থা আছে। মাইক্রোওয়েভ ও লেজার ছাড়াও অত্যন্ত জরুরি ব্যবস্থার জন্যে আছে অমিক্রন রশ্মির ব্যবহার। এর একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। মাইক্রোওয়েভ ও লেজার কাজ না করলেও অমিক্রন রশ্মি কাজ করবে। কম্পিউটার সিডিসি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবার দুটি সম্ভাব্য কারণ উল্লেখ করে জরুরি মন্ত্রণালয়ে তার রিপোর্ট পেশ করল। প্রথম সম্ভাব্য কারণ, অনুসন্ধানী স্কাউট শিপটি অদ্ভুত প্রাণীদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং তারা যাবতীয় যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। সে সম্ভাবনা অবশ্যই খুবই কম। প্রথমত, স্কাউট শিপটি অনেক উঁচু দিয়ে উঠছে। অদ্ভুত প্রাণীগুলি বৈদ্যুতিক ও চৌম্বক শক্তিকে প্রভাবিত করতে পারলেও এদের কোনো প্রযুক্তিবিদ্যা নেই। এরা উড়ে যাওয়া একটি স্কাউট শিপের ক্ষতি হয়তোবা করতে পারবে না। দ্বিতীয় কারণটি সিডিসি যথেষ্ট কুণ্ঠার সঙ্গে ব্যাখ্যা করল। সিডিসি বলল,
আমি পুরনো তথ্যাদির উপর নির্ভর করে দ্বিতীয় সম্ভাব্য কারণ ব্যাখ্যা করছি। ইন্টারগ্যালাকটিক আর্কাইভে বলা হয়েছে যে ধ্বংসপ্রাপ্ত নিওলিথিক সভ্যতার 50,000 গজের কাছাকাছি যখন কোনো স্কাউটশিপ বা মহাকাশযান যায়, তখন তার যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে নষ্ট হয়ে যায়। তার মানে তুমি বলতে চাচ্ছ এই গ্রহে নিওলিথিক সভ্যতার ধ্বংসাবশেষ আছে? আমি সম্ভাবনার কথা বলছি। জন ফেন্ডার বলল, আমরা সহজেই তোমার সম্ভাবনা প্রমাণ করতে পারি। আমাদের কাছে নিওলিথিক সুরের বেশ কিছু রেকর্ড আছে। রেকর্ডগুলি বাজানো হলে যে 3টি প্রাণী আমাদের কাছে আছে, ওরা সেই সুর চিনতে পারবে। তা ঠিক। কম্পিউটার সিরিজে বলল, আমি জানতাম আপনারা এই সিদ্ধান্তে আসবেন। এই মুহূর্তে 3য় স্তরে নিওলিথিক সুর বাজানো হচ্ছে। ত্রিমাত্রিক পর্দা চালু করলে আপনারা প্রাণী 3টির উপর নিওলিথিক সুরের প্রভাব লক্ষ্য করতে পারবেন। শ্রুরা তার ঘরের দরজা খোলা রেখেছে। তার ধারণা হয়েছে প্রাণীগুলি ভয়াবহ নয়। এরা দেখতে কুৎসিত, শক্তিশালী রেডিয়েশনেও এদের কিছু হয় না, তবু খুব সম্ভবত নিরীহ। এখন পর্যন্ত ওরা কারোর কোনো ক্ষতি করেনি। ওদের মধ্যে একজনের সঙ্গে তার বেশ ভাব হয়েছে। সেটির পায়ে কোনো আঘাত লেগেছে বা কিছু হয়েছে। একটি পা সবসময় সাবধানে গুটিয়ে রেখে চলাফেরা করে। সে প্রায়ই তার ঘরে এসে চুপচাপ বসে থাকে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তাকায়। আজও সে এসেছে এবং অন্য দিনের মতো উঠে বসেছে চেয়ারে। শ্রুরা হাসি মুখে বলল, কি বন্ধু, আবার এসেছ? হুম, আজকে কি নিয়ে আলাপ করি? তুমি তো আবার আলাপে অংশ নিতে পারো না। প্রাণীটি মনে হয় মাথা নাড়ালো, যেন কথাবার্তা সব বুঝতে পারছে। শ্রুরা বলল, হুম, তোমার পা একটি মনে হচ্ছে জখম হয়েছে। আমি অবশ্যই এ বিষয়ে কিছু বলতে পারছি না, কারণ আমি ডাক্তার নই। আমি একজন হাইপারডাইভ ইঞ্জিনিয়ার। হাইপারডাইভ কি জানতে চাও? প্রাণীটি মাথা নাড়ালো, যেন সে সত্যি সত্যি জানতে চায়। হাইপারডাইভ একটি অদ্ভুত জিনিস। আমরা এসেছি মি 15 গ্যালাক্সি থেকে। সেটি তোমাদের এই অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ থেকে 5 লক্ষ আলোকবর্ষ দূরে। হাইপারডাইভ ছাড়া এত দূর মানুষের পক্ষে আসা সম্ভব নয়। বুঝতে পারছো কিছু? না, বুঝতে পারছি না, অসুবিধা হচ্ছে। শ্রুরা মনে করল সে ভুল শুনছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো প্রাণীটির দিকে। কে কথা বলছে? আমি বলছি। আমার নাম ওয়ু। শ্রুরা কপালের ঘাম মুছল, শুকনো গলায় বলল, তোমরা আমাদের কথা বুঝতে পারো? কিছু কিছু পারি। তোমরা কে? তোমার প্রশ্ন বুঝতে পারছি না শ্রুরা। এই গ্রহে তোমাদের মতো কি আরো প্রাণী আছে? না, এই গ্রহে অন্য কোনো প্রাণী নেই। তোমরা আমাদের ভাষা শিখলে কি করে? শুনে শুনে শিখেছি। শুনে শুনেই শিখে ফেললে? হ্যাঁ। তুমি কিন্তু হাইপারডাইভ সংক্রান্ত বিষয়টি এখনো ব্যাখ্যা করনি। ঠিক এই মুহূর্তে তোমাকে বোঝাতে পারবো কিনা জানি না। চেষ্টা করে দেখো। আমরা যে কোনো যুক্তিপূর্ণ বিষয় বুঝতে পারি। তা পারো। আমাকে মানতেই হবে তোমরা তা পারো। তবে হাইপারডাইভ জানতে হলে তোমাকে চতুর্মাত্রিক সময় সমীকরণ জানতে হবে। তা কি তুমি জানো? না, তুমি আমাকে বুঝিয়ে দাও। এখন নয়, এখন নয়। আমার মাথা ঘুরছে। আমাকে কিছুক্ষণ ভাবতে দাও। ঠিক আছে। আমার এখনো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন কি? পরে বলবো, পরে বলবো। শ্রুরা দেখল ওয়ু নামের প্রাণীটি নেমে যাচ্ছে। এই কদাকার কুৎসিত প্রাণীটির সঙ্গে সত্যি সত্যি এতক্ষণ কথা হলো। শ্রুরা কপালের ঘাম মুছল। সুইচ টিপে গ্যালাক্সি 1-এর ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন, কিন্তু শ্রুরার ইচ্ছা করছিল না। ওয়ু ঘর থেকে বেরিয়ে লিকে খুঁজে বের করল। মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, এটি তাকে জানানো প্রয়োজন। 3য় স্তরে লম্বা করিডোরে কাউকে দেখা গেল না। ওয়ু ধীর পায়ে এগুতে লাগল। শেষ প্রান্তে 2জন মানুষ দাঁড়িয়ে আছে। এদের দুজনের হাতেই 2টি অস্ত্র। কি জাতীয় অস্ত্র তা জানতে লুকগুলি বের করতে হয়, কিন্তু সে সুযোগ পাওয়া গেল না। করিডোরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তীব্র আগুনের হলকা বয়ে গেল। ব্যাপারটি পূর্ব পরিকল্পিত, এই জন্যই করিডোরে আজ একটি মানুষও নেই। ওয়ু তার পাপড়ি গুটিয়ে ফেলল শরীরের ভেতর। উত্তাপের ফলে শরীরের অণুগুলির কম্পন দ্রুত বেড়ে যাচ্ছে। সেগুলি তাকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। উত্তাপ ছড়িয়ে দিতে হবে চারদিকে। লুকগুলি শরীরের ভেতরে থাকায় বেশ অসুবিধা হচ্ছে। তার কষ্ট হতে থাকল। বাঁচার একমাত্র উপায় ওই মানুষ দুটিকে মেরে ফেলা। কোনোই কঠিন কাজ নয়, অনায়াসে করা যেতে পারে, কিন্তু তা করা যাবে না। চিন্তাটাই লজ্জাজনক। ওয়ু প্রাণপণে শরীরের কোষগুলির কম্পন বদলাতে লাগল। ঠান্ডা মাথায় তা করা দরকার। একটু ভুল হলে রক্ষা নেই।
কিন্তু নিম এবং লি এরা কোথায়? ওরা থাকলে অসুবিধা হতো না। ৩ জন কাছাকাছি থাকলে যে কোনো ধরনের কম্পনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। এজন্যই কি মা সবসময় বলতেন ৩ জন একসঙ্গে থাকবে, কাছাকাছি থাকবে? ওয়ো লক্ষ্য করল তার ভুল হতে শুরু করেছে। অসুস্থ পায়ের অনেকগুলি কোষ নষ্ট হয়ে গেছে। তীব্র যন্ত্রণা হচ্ছে। ভুল হবার সম্ভাবনা আরও বেড়ে যাবে। মানুষ দুটিকে মেরে নিজে বাঁচার চেষ্টা করাটাই কি এখন উচিত? এটি একটি সমস্যা। কাজেই ঠান্ডা মাথায় চিন্তা করে এর উত্তর বের করতে হবে। উত্তাপের তীব্রতা হঠাৎ করে কমে গেল। আহ, কি শান্তি! ওয়ু মাথা ঘুরিয়ে দেখল করিডোরের অন্য প্রান্তে লি এবং নিম। ওদের সবকটি লুক বের করা। উত্তাপ এখন ওরাই সামলাচ্ছে, আর ভয় নেই। লি উদ্বিগ্ন স্বরে বলল, তুমি ঠিক আছো অয়ু? হ্যাঁ, ঠিক আছি। ভালো। আমার মনে হয় এখন থেকে আমাদের উচিত সবসময় একসঙ্গে থাকা। হ্যাঁ, আর এদের সঙ্গে কথা বলা উচিত। ওদের জানানো উচিত আমরা ওদের কোনো ক্ষতি করতে চাই না। ওদের বলা উচিত। আমরা ওদের সঙ্গে থেকে ওদের কাছ থেকে শিখতে চাই। তা চাই। অয়ু, তোমার পা সম্ভবত নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অসহনীয় যন্ত্রণা হচ্ছে লি। তোমাকে আমি একটি সমস্যা দিচ্ছি। তুমি সমস্যা নিয়ে চিন্তা করতে থাকো। যন্ত্রণা ভুলে যাবে। দাও, সমস্যা দাও। লি খানিকক্ষণ চুপ করে থেকে সমস্যাটি বলল। সমস্যাটি আমি মানুষদের কাছ থেকে পেয়েছি। এদের কম্পিউটারে যে সমস্ত তথ্যাদি আছে তার মধ্যে একটি হচ্ছে আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। এরা এসেছে ৫ লক্ষ আলোকবর্ষ দূর থেকে। এরা যদি আলোর গতিবেগে আসে তাহলেও এদের লাগবে ৫ লক্ষ বছর। কিন্তু ওদের তথ্য অনুযায়ী কোনো বস্তুর গতিবেগ আলোর গতিবেগের চেয়ে বেশি হতে পারে না। তুমি শুনছো মন দিয়ে? আমি শুনছি। এখন তুমি ভেবে বের করো এই দীর্ঘ পথ ওরা কি করে এত অল্প সময় পার হলো। সমস্যাটি অত্যন্ত জটিল। এটি নিয়ে ভাবতে বসলে তোমার পায়ের যন্ত্রণা টের পাওয়া যাবে না। সমস্যাটি ভাবতে হলে আমাকে অনেক কিছু জানতে হবে। তুমি ভাবতে শুরু করো। যখন কিছু জানার দরকার হবে আমাকে জিজ্ঞেস করবে। আমরা জানিয়ে দেব। ওয়ও সমস্যা নিয়ে ভাবতে শুরু করল। আর ঠিক তখনই তৃতীয় স্তরের সবকটি ধাপে অপূর্ব নিউলিথি সুর বেজে উঠল। লি এবং নিম উৎকর্ণ হয়ে কয়েক মুহূর্ত শুনল। ওয়ু বলল, ঘরের শব্দ আসছে। এই মানুষেরা আমাদের ঘরের শব্দ জানে। নিম বলল, কে জানে, আমাদের এই ঘর হয়তো এইসব মানুষেরাই বানিয়েছে। নতুন এই সমস্যা নিয়ে আমাদের ভাবতে বসা উচিত। যে লোক দুটি লেজার রশ্মি দিয়ে ওয়ুকে আঘাত করেছে ওরা স্তম্ভিত হয়ে তাকিয়েছিল। তারা দুজনেই সিকিউরিটি। প্রাণী তিনটিকে শেষ করে দেওয়ার মূল পরিকল্পনা তাদেরই। নিয়ন্ত্রণ পরিষদ এ সম্পর্কে কিছুই জানে না। শুধু নিয়ন্ত্রণ পরিষদ নয়, তৃতীয় স্তরের ক্রু মেম্বাররাও কেউ কিছু জানে না। তাদেরকে বলা হয়েছে নিরাপত্তার খাতিরে কেউ যেন কোনো অবস্থাতেই করিডোরে না আসে। আক্রমণ ফলপ্রসূ হয়নি, কিন্তু একটি জিনিস পরিষ্কার হয়েছে। যখন প্রাণীটি একা ছিল তখন সে উত্তাপ সহ্য করতে পারছিল না, কিন্তু আর দুটি প্রাণী এসে যোগ দেওয়া মাত্র সব অন্যরকম হয়ে গেছে। লেজার রশ্মির কল্পনাতীত শক্তিও নিমিষের মধ্যে দুর্বল হয়ে গেল। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং ক্যাপ্টেনকে জানানো প্রয়োজন। এই পর্যবেক্ষণের উপর ভিত্তি করে পরবর্তী কর্মপন্থা ঠিক করতে হবে। সিকিউরিটি গার্ড দুটি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। প্রাণী তিনটির মধ্যে কি যেন কথাবার্তা হচ্ছে। মাথার উপরে সুরের মতো জিনিসগুলি খুব দুলছে। একজন তার সুর গুটিয়ে ফেলছে। এটি খুব অদ্ভুত পালের গোতা, ঝিঝি পোকার মতো শব্দ করছে। এ কি, হঠাৎ করে নিউলিথি সুর বাজছে কেন? সবকটি চ্যানেলে বাজানো হচ্ছে। গার্ড দুজন অস্বস্তির সঙ্গে লক্ষ্য করল প্রাণী তিনটি নিউলিথি সুর শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল। এদের ভাবভঙ্গি এরকম যেন এই সুর তাদের চেনা। পালের গোতাটি থপথপ শব্দে এগিয়ে আসছে। গার্ড দুজনের শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। লেজার গান দুটি শক্ত করে ধরা আছে, তবু গানগুলি কাঁপছে। প্রাণীটি কি প্রতিশোধ নেবার জন্য এগিয়ে আসছে? লি এগিয়ে গেল অনেকখানি। গার্ডদের প্রায় ৫০ গজ দূরে থমকে দাঁড়ালো এবং পরিষ্কার স্বরে বলল, আমরা তোমাদের সঙ্গে কথা বলতে চাই। তোমরা যে সুর বাজাচ্ছ সেই সুর সম্পর্কে জানতে চাই। গার্ড দুজন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি সায়েন্স ফিকশন, তারা তিনজন। পড়ছিলাম এর দ্বিতীয় পর্ব। সায়েন্স ফিকশনটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।